অ্যান্টনিও গুতারেস বাংলাদেশে এলেন। বাংলাদেশে এসে উনি রোজার দিনে ইফতারি করলেন। ডক্টর ইউনূস রোহিঙ্গা ইস্যুতে কথাবার্তা বলেছেন। ভালো, রোহিঙ্গা ইস্যু সমাধান দরকার, কিন্তু যে বিষয়টি সবচেয়ে বড় কনসার্ন সেটা হচ্ছে বাংলাদেশে মৌলবাদের উত্থান। বাংলাদেশে মৌলবাদের উত্থান আমরা মেনে নেব না। 1971 সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল, আমাদের পূর্বপুরুষরা। বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং যেখানে সবার সম অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, তার জন্য জীবন দিয়েছিল আমাদের পূর্বপুরুষরা। আমরা সেটা বৃথা যেতে দেব না। বাংলাদেশকে আমরা আফগানিস্তানও বানাবো না, খেলাফতের বিকৃত খেলাফতের অংশ বানাবো না। বাংলাদেশে কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের দাপট চলবে না। 92 কেন, 99% মানুষও যদি মুসলমান হয়, আমরা অমুসলিমদেরকে বলবো না যে আমরা সংখ্যাধিক্য হওয়ার কারণে তারা কম অধিকার পাবে, মোটেই না। কারণ গণতন্ত্র অর্থ এই নয় যে সংখ্যাধিক্যের অত্যাচার নিপীড়ন সংখ্যালঘুর উপরে। 1971 সালে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন যে যারা ন্যায্য কথা বলবে তাদের সংখ্যা কম হলেও, একজন হলেও, তাদের কথা আমরা মেনে নেব। এটাই হচ্ছে 1971 সালের মুক্তি সংগ্রামের মূল লক্ষ্য। আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম কারণ আমাদেরকে বাঙালি হওয়ার কারণে আমাদেরকে নিপীড়ন করতো পশ্চিম পাকিস্তানিরা। সেখানে ইসলামের ভ্রাতৃত্ব কাজ করেনি। 1971 সালে আমাদের বাংলাদেশের পাশে সত্যি কথা বলতে গেলে মুসলিম দেশ কোনোটাই ছিল না। আজকে আমরা প্যালেস্টাইনের জন্য পানি ফেলি, কিন্তু আমাদের জন্য প্যালেস্টাইনিয়ানরা চোখের পানি তখন ফেলেনি। তখন প্যালেস্টাইনিয়ানরাও পাকিস্তানের পাশে ছিল। এনিওয়ে, আমরা ভাই হিসেবে তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা মুসলিম ওয়ার্ল্ডের সাথে আমরা সম্পর্ক চাই, যেটা জিয়া রহমান বলেছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন। কিন্তু এর অর্থ এই নয় মুসলিম পরিচয়কে পুঁজি করে তারা আমাদের বাঙালিত্বকে হত্যা করবে। আমাদের বাঙালিত্বের যেই পরম্পরা, আমাদের ইতিহাস ভুলে চলবে না। আমাদের এই ভূমিতে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাসকে আমরা জলাঞ্জলি দেব না, এবং ইসলাম এটা বলেও না। ইসলামের সৌন্দর্য হচ্ছে সুস্থ সংস্কৃতির বিকাশ, এবং ইসলামের সৌন্দর্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় সেখানকার লোকাল যেই সংস্কৃতি সেটাকে ধরে রেখে সেখানে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, সবাই এক কাতারে দাঁড়ানো। এটা হচ্ছে ইসলামের সংস্কৃতি। কিন্তু এরা চায় খেলাফত এস্টাবলিশ করতে, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে তারা হায়ার করে। যেমন ধরেন পিঙ্কু ইল্লুরা, এই পিঙ্কু ইল্লুরা তারা বাংলাদেশকে জাহান্নাম বানিয়েছে। তারা এই জামাতিদের সহায়তায় তারা এই সকল খেলাফতিদেরকে উস্কে দিয়েছে। তারা বঙ্গবন্ধু, যে বঙ্গবন্ধু ছিল আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, যে 32 নম্বর ছিল আমাদের ধর্মের, সকল ধর্মের মানুষের অধিকার, সকল বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য একটি কেন্দ্র, একটি ঐতিহাসিক স্থান, চারণভূমি, সেই 32 নম্বরকে তারা ধ্বংস করেছে। পিঙ্কু ইল্লু এরা খেলাফতিদেরকে দিয়ে সেই পতাকা উড়িয়েছে 32 নম্বরে। তুলসী গাবার্ড উনি সেই কথাগুলো আবার পরিষ্কার করলেন, যেটা আমি বলে আসছি যে এদের উদ্দেশ্য হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা। যাই হোক, উনি এটা স্পষ্ট করেছেন যে ওদের উদ্দেশ্য হচ্ছে এটা। 32 নম্বরে ইল্লু, পিঙ্কু এবং ওদের সহযোগীদের যারা কিনা বাংলাদেশে আছে, ওরা তো আসলে মুখপাত্র আছে। ইল্লু, পিঙ্কু হচ্ছে মুখপাত্র। বাংলাদেশে ওরা যে খেলাফত কায়েম করতে চায় এটা প্রমাণ হয়ে গেছে। এই ব্যাপারে শুধু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কেন, যে অ্যাডমিনিস্ট্রেশনে আমেরিকায় আসুক না কেন ভবিষ্যতে, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন এই বিষয়ে তারা ঐক্যবদ্ধ। জাতিসংঘ যতই ডক্টর ইউনূসের কথায় ফাল দেখ না কেন, কোনো লাভ হবে না। আমেরিকার কোনো ডিসিশনে বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো সিদ্ধান্তে আলটিমেটলি তারা ইউনাইটেড হয়। বর্তমানে একটু ঝামেলা চলছে, কিন্তু ইউনাইটেড হবেই। আর বাংলাদেশে তারা, বাংলাদেশ কেন, পৃথিবীতে কোথাও খেলাফত মেনে নেবে না। এই যে পাকিস্তানের উপরে ট্রাভেল রেস্ট্রিকশন এসছে, কেন এসছে? বাংলাদেশে তাদের ইনভলভমেন্টের জন্য এসছে। এবং আমিও চাইবো না যে ভারতেও যে উগ্রবাদ চলছে হিন্দুত্ববাদীদের, এইটাও তুলসী গাবার্ড ইগনোর করুক। আমি এটাও চাইবো না, কারণ আমি জানি যে উনি জানেন যে ভারতে উগ্রতা হয়, এগুলো যাতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে কোনোদিন কোনো লাভ হয়নি, হবেও না। এবং আমেরিকা এবং ইউরোপ এরা একসাথে যেই সম্মিলিত সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এটা আমরা সেই ইসরায়েলেও দেখেছি, বসনিয়ার যুদ্ধে দেখেছি, ইরান ইরাক যুদ্ধে দেখেছি, সব বিষয়ে দেখেছি। ওই ভাই সুপার পাওয়াররা যা সিদ্ধান্ত নেয় তাই হবে। এবং বাংলাদেশেও এই জাতিসংঘের মহাসচিব এনে কোনো লাভ হবে না। বাংলাদেশে এখন আপনারা দেখবেন কিভাবে এই খেলাফতিদেরকে দেশে বিদেশে আমেরিকান গভর্নমেন্ট বাস দেয়। সেই সময়টি এসে গেছে। আশা করি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছে 100%। কেন? দেখেন, শেখ হাসিনা বহুবার মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছেন, বহুবার। এবং শেখ হাসিনা জানেন, উনি যদি বাংলাদেশে ফিরে না যান, ওনার বাবার যে গৌরবময় ইতিহাস, বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌমত্বের ইতিহাস, এটা ধূলিসাৎ হয়ে যাবে।
ওনাকে, ওনার পরিবারকে সবাই কাভার্ড বলবে, এটা উনি হতে দেবেন না। উনি মৃত্যুর পরোয়া করেন বলে মনে হয় না। আই ডোন্ট বিলিভ ইট। উনি দেশপ্রেমিক না সেটাও বলবো না, ওনার অনেক ভুল আছে, অনেক ভুল আছে, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ওনাকে দেশে ফিরে আনার পক্ষে না। অনেক সময় অনেক ভুল বুঝাবুঝি হয়েছে আমাদের, সেখানে শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশনের বরঞ্চ ফেলার ছিল, গণতন্ত্র রক্ষায় ওনার ফেলার ছিল, এই কারণে অপশক্তির উত্থান হয়েছে, এগুলো মানতে হবে। এবং উনি অনেক চামচা দ্বারা পরিবেষ্টিত ছিলেন, প্রকৃত দেশপ্রেমিকদেরকে উনি অনেক ক্ষেত্রে মূল্যায়িত করতে পারেননি, এগুলো স্বীকার করে উনি দেশে ফিরে আসবেন। এবং আমি নিশ্চিত ওনার বিরুদ্ধে যে এই অ্যালিগেশনগুলো উনি এগুলো ফেস করবেন। উনি ফাঁসিতে চলে যেতে ভয় পান, আমি সেটাও বিশ্বাস করি না। সুতরাং উনি অত্যন্ত সাহসী মানুষ, উনি দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ তথা যারা স্বাধীনতার পক্ষে শক্তি সবাই তার দেশে ফিরে আসাকে সমর্থন করবে। সুষ্ঠু বিচার হোক যে কারো, অন্যায়ের শিকার হবে কেউ, আমি সেটা মানব না। দেশে, বাংলাদেশে শেখ হাসিনা উনি ভয়ে আসবেন না, বিশ্বাস তো করি না, বরং আমি বিশ্বাস করি উনি অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে এই সকল উগ্রবাদীদের শাসন আর বেশি দিন নেই। দেখবেন এদের আসলে খুব খারাপ পরিণতি হবে।